ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি এডোমেনিয়া। আমরা আগের ক্লাসে গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে সেটা কন্টিনিউ করব। তো সেক্ষেত্রে আমরা দুটো বিষয় জানব। এক নম্বর উপাক্ষীয় রশ্মি এবং দুই নম্বর প্রান্তিক রশ্মি। প্রথমে এই দুটো বিষয় জেনে নিচ্ছি। দেখো, ধরুন এটা একটা অবতল দর্পণ, যার এটা প্রধান অক্ষ। তো এই প্রধান অক্ষের সঙ্গে যে রশ্মিগুলি খুবই ক্ষুদ্র কোণ করে আপতিত হয় এবং মেরুর খুব কাছাকাছি, মেরু যদি ও হয় তাহলে মেরুর খুব কাছাকাছি আপতিত হয়, যে রশ্মিগুলি খুবই ক্ষুদ্র কোণ করে আপতিত হয়, কোনো যদি অ্যাঙ্গেলও করে তাও খুবই ক্ষুদ্র কোণ করে, এবং মেরুর খুব কাছাকাছি আপতিত হচ্ছে, এই রশ্মিগুলো হচ্ছে উপাক্ষীয় রশ্মি। আর যে রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে অনেক বড় কোণ করে এবং দর্পণের প্রান্তের দিকে আপতিত হয়, অর্থাৎ মেরু থেকে অনেক দূরে আপতিত হয়, এই রশ্মিগুলোকে বলা হয় প্রান্তীয় রশ্মি। তাহলে এগুলো প্রান্তীয় রশ্মি, এগুলো প্রান্তীয় রশ্মি, আর এগুলো উপাক্ষীয় রশ্মি। যেগুলো মেরুর খুব কাছাকাছি আপতিত হয় এবং প্রধান অক্ষের সঙ্গে খুবই ক্ষুদ্র কোণ করে, সেগুলোকে আমরা উপাক্ষীয় রশ্মি বলবো। আশা করি এটা বুঝতে পেরেছ। চলো, এবার খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেটা হচ্ছে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো R = 2F, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ = 2 × ফোকাস দূরত্ব। এই প্রমাণটা মাধ্যমিকে খুবই আসে, তো সেই প্রমাণটা আমরা করব। প্রমাণটা অবশ্যই উত্তল দর্পণের ক্ষেত্রে করা যায় এবং অবতল দর্পণের ক্ষেত্রে করা যায়। আজ আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব। তাহলে একটা ছবি এঁকে নিই। এটা একটা অবতল দর্পণ MOM'। ও হলো মেরু, আর সি হলো বক্রতা ব্যাসার্ধ, এফ হলো ফোকাস। AB একটা রশ্মিকে আপতিত করা হয়েছে, প্রতিফলনের পর সে অবশ্যই ফোকাসের মধ্যে দিয়ে যাবে, কারণ সে সমান্তরাল। তাহলে সে এটা ফোকাস। তাহলে একটা রশ্মি AB বিবিন্দুতে আপতিত হয়েছে এবং সমান্তরাল প্রতিফলনের পর ফোকাসের মধ্য দিয়ে BD পথে নির্গত হয়েছে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি AB দর্পণের বিবিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর ফোকাসের মধ্য দিয়ে BD পথে নির্গত হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে প্রথমে আমরা জেনে নেব কোনটা বক্রতা ব্যাসার্ধ। চিত্রে বক্রতা ব্যাসার্ধ = OC = R। বক্রতা ব্যাসার্ধকে R চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ফোকাস দূরত্ব = OF = f। ফোকাস দূরত্বকে f দ্বারা প্রকাশ করা হয়। এখন BC যোগ করা হলো। তাহলে আমরা BC যোগ করে দিলাম, ডটেড লাইন দ্বারা যোগ করে দিলাম BC।
তাহলে এই যে বিসিটা এই তলের উপরে, এখানে যে ক্ষুদ্র একটা তল, সেই তলের উপর কিন্তু লম্ব হবে, অর্থাৎ এই প্রতিফলনের ক্ষেত্রে এই বিসিটাই কিন্তু অভিলম্ব। কেননা বিসিটা হচ্ছে, দেখো বিসি এটা কিন্তু একটা বক্রতা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তাই না? এটা কেন্দ্র, এই যে এটা হচ্ছে একটা বিন্দু, পুরোটা যদি একটা বৃত্ত হতো এরকম, তাহলে এটা একটা ব্যাসার্ধ হতো, তাই তো? আর আমরা জানি এই একটা বৃত্ত, এটা কেন্দ্র, যে কোনো স্পর্শকের ওপর ব্যাসার্ধটা লম্ব হয়, স্পর্শ বিন্দুতে যে ব্যাসার্ধটা থাকে সেটা লম্ব হয়। এটা যদি একটা স্পর্শক হয় তাহলে এই ব্যাসার্ধটা লম্ব হবে স্পর্শকের ওপরে। এইরকমই দেখো, এটা যদি স্পর্শক আঁকি আমরা, এবং সেই স্পর্শক মানে যেখানে আপতিত হয়েছে, আপতন বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি, তাহলে এই ব্যাসার্ধটাই হবে স্পর্শকের উপর লম্ব। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই বিসিটাই কিন্তু অভিলম্ব এই প্রতিফলনের ক্ষেত্রে। আর এটা যদি অভিলম্ব হয় তাহলে এই কোণটা আপতন কোণ আই, আর এই কোণটা প্রতিফলন কোণ আর। ঠিক আছে? আচ্ছা, তাহলে লিখি আমরা, অতএব কোণ এ বিসি ইকুয়াল টু কোণ এফ বিসি। এফ বিসি কারণ কি? কারণ আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। এটা আমরা প্রতিফলনের সূত্র থেকে পাচ্ছি। এখন আবার এবির সঙ্গে সিএফটা সমান্তরাল, এবি সমান্তরাল সিএফ, এবং বিসি হলো ছেদক। এবির সঙ্গে সিএফটা সমান্তরাল, এই যে সিএফ, এবং এই বিসিটা তার ছেদক। এক্ষেত্রে দেখো এই কোণটা এবং এই কোণটা কিন্তু একান্তর কোণ হবে এবং এরা পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, অতএব কোণ এবিসি ইকুয়াল টু কোণ এফসিবি। এফসিবি ব্র্যাকেটে লিখে নাও একান্তর কোণ। আমরা জানি তো যে দুটো সমান্তরাল সরলরেখা যদি একটা ছেদ করে কেউ, কোনো একটা ছেদক, তাহলে এই কোণটা সমান হয়, এদেরকে একান্তর কোণ বলা হয়, তাই না? তাহলে দেখো আমরা প্রতিফলন সূত্র থেকে এবিসির সঙ্গে এফবিসি সমান পেয়েছি, আবার এখানে একান্তর কোণ থেকে কি পাচ্ছি? এবিসির সঙ্গে এফসিবি সমান পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি কোণ এফসিবি ইকুয়াল টু কোণ এফবিসি। অতএব কোণ এফসিবি ইকুয়াল টু কোণ এফবিসি। এবার কোনো একটা ত্রিভুজের দুটি সন্নিহিত কোণ যদি সমান হয় তাহলে সন্নিহিত বাহু দুটোও সমান হয়। দেখো সিবিএফ, এই ত্রিভুজটা ফলো করো, এই কোণটার সাথে এই কোণটা আমরা সমান পেলাম, তাহলে অবশ্যই এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? এফসিবি। এফসিবি তার মানে সিএফ, সুতরাং সিএফ ইকুয়াল টু বিএফ। বিএফ, এই সিএফ এর সঙ্গে বিএফ সমান হবে। এই পর্যন্ত বোঝা গেছে। আসল খেলাটা এবার দেখো, যেহেতু এবি একটা উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি মানে কি শিখিয়েছি আজকে আমি? উপাক্ষীয় রশ্মি মানে এই বি বিন্দুটা ও এর খুব কাছাকাছি, তাই তো? বি বিন্দুটা ও এর খুব কাছাকাছি। তাহলে যেহেতু বি
একটু ওপরে লিখি, যেহেতু বি কমা ও খুব কাছাকাছি, তাই সেক্ষেত্রে আমরা এই বিএফ এর সঙ্গে ওএফ খুব সমান বলতে পারি, যেহেতু খুব কাছাকাছি। কাছাকাছি না হলে বলতে পারতাম না। যদি আমি এখানে আপতিত হতো তাহলে এক্ষেত্রে এত বড় রশ্মি হতো, দৈর্ঘ্যটা হতো, সেটার সঙ্গে এটা কখনোই সমান হতো না। যেহেতু খুব কাছাকাছি, তাহলে আমরা বলতে পারি বিএফ ইকুয়াল টু ওএফ। ওএফ পুরোপুরি সমান হবে না, কিন্তু প্রায় সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা আগে প্রমাণ করেছি যে বিএফ ইজিক্যাল টু সিএফ, আর এখানে কি দেখলাম যে বিএফ ইজিক্যাল টু ওএফ। তাহলে সিএফ ইজিক্যাল টু ওএফ আমরা বলতে পারি। অতএব সিএফ ইকুয়াল টু ওএফ। যেহেতু সিএফ ইকুয়াল টু ওএফ, অর্থাৎ এফ ও সি এর মধ্যবিন্দু হয়ে যাচ্ছে না, এটার সাথে এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এফটা কি ও সি এর মধ্যবিন্দু। অর্থাৎ এফ হলো ওসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব ওএফ ইকুয়াল টু হাফ অফ ওসি। ওএফটা এই পুরো ওসির অর্ধেক, তার মানে, বা এফ ইকুয়াল টু হাফ অফ আর, কারণ ওএফটাই এফ আর ওসিটাই আর, তাই না? মান বসিয়ে দিলাম, আমরা আগে ধরে নিয়েছি ওএফকে আমরা এফ ধরেছি এবং ওসিকে আর ধরে নিয়েছি, বা আর ইজিক্যাল টু 2f। তাহলে এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম, আর ইজিক্যাল টু 2f। যদি দেখতে না পাওয়া যায়, আমি ডান দিকে লিখে দিচ্ছি, দেখো, বা আর ইজিক্যাল টু 2f। তার মানে এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম, তাই তো? প্রমাণিত হয়ে গেল। এটা মাধ্যমিকে প্রায় আসে, তোমরা ভালোভাবে এটা আত্মস্থ করবে, মুখস্থ নয়, আত্মস্থ করবে, বুঝে বুঝে মুখস্থ করবে, এটাই বলছি। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।